প্রশাসন, মানুষের অভ্যাস দেশের বুকে একের পর এক রাষ্ট্রীয় অস্তিত্বকে রক্ষা করার জন্য একটা আইন তৈরি করা যেখানে ম্যান্ডেটরি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, গত 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে সুন্দর সংস্কার ও রোড ম্যাপ অনুযায়ী সামনের দিকে এগিয়ে নিচ্ছেন। ঠিক এমন মুহূর্তে যখন আগামী জাতীয় নির্বাচন সামনে, ঠিক এমন মুহূর্তে ইসিকে আগামী নির্বাচনের রোড ম্যাপ ও সিস্টেমের ব্যাপক পরিবর্তনের ইনফরমেশন দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের ভোট গ্রহণ ও বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সেনাপ্রধান ওয়ার্কার ও অন্তর্বর্তী সরকারের বৈঠক অনুযায়ী আগামী নির্বাচনটি হবে বিগত নির্বাচনের চাইতে একটু আলাদা ও ভিন্ন রকমের। আসুন সর্বশেষ আমরা জানবো যে আগামী জাতীয় নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূস কোন নীতি ও কোন মডেলে করছেন বিস্তারিত। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে দুইটা আলোচনা খুব শক্তভাবে উঠে এসেছে, এক নির্বাচন, দুই সংস্কার। আওয়ামী লীগের হাত ধরে একটা লম্বা সময়ের ক্ষমতা চর্চায় দেশের প্রায় সকল প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে। আইন, প্রশাসন কিংবা বিচার প্রতিটি সেক্টরই ধীরে ধীরে এমন হয়ে উঠেছে যা দেশের সুশাসনের পথে বাধা তৈরি করে। সেই সাথে স্বাধীনতার পর থেকে আমাদের সংবিধান এমন কিছু ধারা নিয়ে আগাচ্ছিল যা একটা দলকে অসীম ক্ষমতা দিয়ে এবং একজন মানুষের হাতেই সকল ক্ষমতা তুলে দিয়ে দেশে স্বৈরাচারী শাসন কায়েমের পথ তৈরি করে দেয়। আর এই কারণেই হাসিনা সরকারের পতনের সাথে সাথেই দেশের একটা বিশাল সংখ্যক মানুষ আলোচনা উঠাইলো যে এই সুযোগে দেশের প্রতিটি সেক্টরে এমন সব সংস্কার আনতে হবে যাতে বাংলাদেশ একটা পূর্ণাঙ্গ গণতান্ত্রিক বা ফাংশনিং ডেমোক্রেটিক কান্ট্রিতে পরিণত হয়। এবং সেইভাবে সময় আগাতে থাকলো, কিন্তু দীর্ঘদিনের কলুষিত প্রশাসন, মানুষের অভ্যাস দেশের বুকে একের পর এক বিশৃঙ্খলা নিয়ে আসলো। একটা রাষ্ট্রের কাঠামো ঠিক হতে আসলে বছরের পর বছর সময় লেগে যায়। সেইখানে আমরা 3-4 মাসের মধ্যেই অন্তর্বর্তী সরকারকে দোষ দিতে শুরু করলাম আর চাপ প্রয়োগ করতে শুরু করলাম এইটা বলে যে দেশের সংস্কার কত দূর। আর এই একই সময়ের মধ্যে পতিত শক্তির নানা মহলের স্টেক হোল্ডার গুলো জেগে উঠলো এবং জনগণের সাথে মিলেমিশে অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করে প্রশ্নবিদ্ধ করতে শুরু করলো। সেই সাথে সরকারের সাথে সুসম্পর্ক রাখা ব্যক্তিবর্গ এবং সরকারের নানান পর্যায়ের ব্যক্তি সম্পর্কে বের হতে থাকলো নানান রকম খবর, যেগুলো একসাথে মিলেমিশে একটা দাবিতে মিলিত হতে লাগলো। আর তা হলো অতি দ্রুত জাতীয় নির্বাচন। এই দাবিতে ফুয়েল দিল ভিনদেশি গোয়েন্দা সংস্থা। তারা রাজনৈতিক দলগুলোকে হাত করে তাদের মাধ্যমে এই দাবিকে আরো গতিশীল করে তুললো এবং সাম্প্রতিক সময়ে পরিস্থিতি এমন হয়ে দাঁড়াইলো যে অন্তর্বর্তী সরকার কোনো সিদ্ধান্ত যেন নিতে পারছিল না, যেটাই করতে যায় সেইটাতেই বাধার সম্মুখীন হয়। এবং সাম্প্রতিক সময়ের পরিস্থিতি আসলে এমন হয়ে যায় যে যেই ধরনের কাঠামোগত পরিবর্তন এবং সংস্কারের আশা মানুষ দেখতেছিল সেটা বিন্দুমাত্র পূরণ না করেই এই সরকার ক্ষমতা ছেড়ে দিবে এবং বাংলাদেশ আবারও অদ্ভুত এক গণতান্ত্রিক দেশের পথে এগিয়ে চলবে। আবারও কয়েক বছর পর ফিরে আসবে আরেক স্বৈরাচারী শাসন। আর স্বাভাবিকভাবে দিন দিন যখন স্পষ্ট হচ্ছিল যে কোন রকম পরিবর্তন বা সংস্কার ছাড়াই দেশে আবার নতুন রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসবে, তখন পতিত শক্তি এবং তার বন্ধু মহল ব্যাপক খুশি হয়েছিল, কারণ এমনটা আসলে তাদেরই প্ল্যান ছিল। আর এই জিনিসটা মাঠ পর্যায়ের মানুষজন বুঝতে না পারলেও দুইজন মানুষ উপলব্ধি করেছেন, একজন বেগম খালেদা জিয়া, দ্বিতীয়জন ডক্টর মোহাম্মদ ইউনূস। খালেদা জিয়া, যিনি কিনা দেশের গণতন্ত্রের স্বার্থে নিজের জীবনের মায়া ত্যাগ করেছেন, চরমভাবে অসুস্থতার সময় যখন সুস্থতার জন্য তার নিশ্চিতভাবে বিদেশের হাসপাতালে যাওয়াটা দরকার ছিল, সে সময়ও শেখ হাসিনা তাকে বিদেশ যেতে দেননি। তবে খালেদা জিয়া চাইলেই কিন্তু শেখ হাসিনার সাথে আপোষ করে বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নিতে পারতেন, কিন্তু তিনি আপোষ করেননি। ফলে দিন দিন তার অসুস্থতা বেড়েছে। হাসিনা পতনের পর যখন তিনি বিদেশ যাওয়ার সুযোগ পেলেন তখন বড্ড দেরি হয়ে গেছে। বাকিটা জীবন এখন তাকে এই অসুস্থতা নিয়েই কিন্তু বেঁচে থাকতে হবে। যাই হোক, দেশের গণতন্ত্রের জন্য যিনি এত বড় ত্যাগ স্বীকার করতে পারেন, তার মাথায় নিশ্চয়ই দেশের জন্য কোনটা ভালো সেই চিন্তাও আসবে। তিনি উপলব্ধি করতে পারলেন যে দলের সিনিয়র কিছু নেতা এবং দলের একটা অংশের সাথে অন্তর্বর্তী সরকারের দূরত্ব বাড়ছে, যে দূরত্ব বৃদ্ধিটা মূলত পতিত শক্তিকে সুবিধা আদায় করে দেবে এবং বাংলাদেশের যে পরিবর্তনের একটা সুযোগ ছিল সেটা বন্ধ করে দেবে। তাই তিনি দলের নেতাকর্মীদের আদেশ করেন যাতে তারা অন্তর্বর্তী সরকারের সাথে দূরত্ব তৈরি না করে। তার মানে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে যে একটা মুখোমুখি অবস্থান ছিল সেটা তিনি মধ্যস্থতা করে কিছুটা কমিয়ে আনেন। আর ওদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝে ফেলেন যে পতিত শক্তি এবং তার মিত্ররা দেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোকে ব্যাপকভাবে প্রভাবিত করতেছে। তাই তিনি সামনের সময়ের সংকট মোকাবেলায় সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে চলে যান লন্ডনে। লন্ডনে প্রায় 1.5 ঘন্টাব্যাপী একটি বৈঠক হয় দুইজনের মধ্যে এবং নানান বিষয়ে আলোচনার পরে তারা একটা সমঝোতায় আসেন যে সংস্কার এবং বিচার কাজের সন্তোষজনক অগ্রগতি হলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন প্রশ্ন হচ্ছে, সংস্কার এবং বিচারের সন্তোষজনক অগ্রগতি বলতে আসলে কি বোঝায়? ঠিক কি কি ঘটনা এবং সিদ্ধান্তের ফলে বিএনপির সর্বোচ্চ নেতা মোহাম্মদ ইউনূসের পরিষ্কার নির্বাচনের রোডম্যাপ ছাড়াও তার সাথে সমঝোতায় আসছেন? আর আসলেই কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? চলুন এই পুরো ব্যাপারগুলো আলোচনা করি। আর হ্যাঁ, একটু খেয়াল করে দেখেন আমার এই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি না থাকে সাবস্ক্রাইব করে দেন।
প্রথম ব্যাপারটা হচ্ছে তারেক রহমান এবং মোহাম্মদ ইউনূস আসলে কি কি বিষয়ে কথা বলেছেন বলে আপনার মনে হয়? দেখেন, প্রায় 1.5 ঘন্টাব্যাপী বৈঠক হয়েছে, একদম ক্লোজ ডোর মিটিং। সেখানে কি কি আলোচনা হয়েছে সেটা আসলে আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষে জানা সম্ভব না, কারণ তার কিছুই বাইরে আসে নাই। কিন্তু বৈঠক শেষে বিএনপির যে খুশি খুশি মনোভাব, এইটা দেখে কিছু জিনিস আমার মাথায় অনুমানের বসে চলে আসছে। সেগুলো একটু শেয়ার করি, আপনাদের ভাবনার সাথে মিলেও যেতে পারে। প্রথমত খেয়াল করেন, একটা রাজনৈতিক দল মূলত দুইটা বিষয়ের আলোচনায় সবচেয়ে বেশি খুশি হয়। প্রথমত তাকে যদি দেখানো যায় যে সে নিশ্চিতভাবেই ক্ষমতায় যাবে, সেই পরিবেশ সামনে তৈরি হবে এইটাতে। দ্বিতীয়ত, তাকে যদি সাথে এইটাও দেখানো যায় যে সামনে এমন কিছুই করা হবে যেটা তার ক্ষমতাকে অনেক বেশি লম্বা করে দিবে, এই নিশ্চয়তা সে যদি পায় তবে সে খুব খুশি হয়। আর সম্ভবত মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনার পর জনাব তারেক রহমান সেই ব্যাপারে নিশ্চয়তা পেয়েছেন। এখন এই নিশ্চয়তা আসলে কোন কোন আলোচনার প্রেক্ষিতে পাওয়া সম্ভব সেটা একটু আমাদের বুঝতে হবে। খেয়াল করে দেখেন, বিএনপির দ্রুত নির্বাচন দাবির সাথে কিন্তু আওয়ামী লীগও শরিক হয়েছিল। বিএনপি যতই প্রবলভাবে নির্বাচন চাচ্ছিল, আওয়ামী লীগ ততই প্রবলভাবে খুশি হচ্ছিল। কারণ আওয়ামী লীগ চাচ্ছে দ্রুত সময়ের মধ্যে দেশে একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসুক, এতে আওয়ামী লীগের লাভ আছে। কারণ একটা রাজনৈতিক সরকার অন্য একটা রাজনৈতিক দলের বিপক্ষে সহজেই কঠোর অবস্থানে যেতে পারে না, নানামুখী আন্তর্জাতিক সমীকরণের কথা ভেবে। তাই আওয়ামী লীগের বিপক্ষে শক্ত কিছু যদি এই অন্তর্বর্তী সরকার করে যেতে না পারে, তবে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ তার মিত্রদেরকে ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যেই কিন্তু ফিরে আসবে। তাই বিএনপি যে দ্রুত নির্বাচনের দাবিতে প্রবলভাবে অবস্থান নিচ্ছিল, সেই দাবি উত্থাপনের সাথে ভিন্ন কিছু শক্তি হয়তোবা ছিল। কিন্তু একবার একটু চিন্তা করে দেখেন তো, বিএনপি ক্ষমতায় আসুক আর না আসুক, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে বিএনপির সবচেয়ে বড় শত্রুকে আওয়ামী লীগ। বিএনপির ক্ষমতায় আসার পরেও যদি দ্রুত ক্ষমতা ছাড়া করার মতো কেউ পরিস্থিতি তৈরি করতে পারে, তবে সেটা কিন্তু ওই আওয়ামী লীগ। তাই আওয়ামী লীগের বিপক্ষে এমন কিছু যদি করা না যায় যা তাকে রাজনীতিতে অনেক অনেক পিছিয়ে দেবে, তবে বিএনপির ক্ষমতা কিন্তু স্থায়ী হবে না। আর আওয়ামী লীগের বিচার কাজের মাধ্যমে তাকে অনেক বেশি পিছিয়ে দেওয়ার ক্ষমতা এই ইউনূস সরকারের আছে। কারণ ইউনূস সরকার কোনো রাজনৈতিক সরকার না। সম্ভবত এই ব্যাপারটাতে তারেক রহমান এবং ইউনূসের মধ্যে সমঝোতা হয়েছে। আবার বর্তমান সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে তারেক রহমানের একটা বিশাল শত্রুতা আছে, সেইটা সেই 1/11 সময় থেকে কিন্তু তৈরি হয়েছে। সেই জায়গা থেকে সম্প্রতি এমন নানান খবর আমাদের কাছে আসলো যে সেনাবাহিনীর কাঠামো এবং চিন্তা ভাবনা এখনো নাকি সন্দেহজনক। এই সেনাবাহিনী এবং প্রশাসন যদি এমন একটা অবস্থানে না। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আগামী বাংলাদেশে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ কি একই দিনে পুরো বাংলাদেশ হবে, নাকি 8 বিভাগে 8 রকম ভাবেই এই নির্বাচন তথা ভোট গ্রহণ সংগ্রহ হবে? এটা নিয়ে সেনাপ্রধান ওয়ানকার ব্যাপক কিছু বিবৃতি জানিয়েছেন। আসুন সর্বশেষ এ বিষয়ে আরো বিস্তারিত জানবো রিপোর্টে। বাংলাদেশের রাষ্ট্রীয় অস্তিত্বকে রক্ষা করার জন্য একটা আইন তৈরি করা যেখানে ম্যান্ডেটরি ছিল, পৃথিবীর প্রত্যেকটা এক্সিস্টিং রাষ্ট্রে এই আইনটা আছে, কিন্তু বাংলাদেশে নাই এখন। এবং এটা নিয়ে আমরা কেউ কথা বলছি না, এটা নিয়ে কোনো আলাপ আলোচনাও নাই। টকশো হচ্ছে, আমাদের সুশীলরা, চেতনাবাজরা ওই টকশোতে যাচ্ছে, কান চুলকায় এবং ভালো ভালো শব্দ ব্যবহার করছে, কিন্তু এটা নিয়ে তাদের কোনো প্রকার আগ্রহ নাই কথা বলার। এটা নিয়ে তাদের কোনো ইন্টারেস্ট নাই এই সাবজেক্টটাকে পুশ করার। তাদের কোনো ইন্টারেস্ট নাই এই বিষয়টাকে জনগণের সামনে, সরকারের সামনে উপস্থাপন করে কোনোভাবে এই আইনটাকে ইনঅ্যাক্ট করা যায় কিনা, এর কোনো প্রভিশন তৈরি করা যায় কিনা, এই দায়িত্বটা কেউ নিতে চায় না। কারণ এটা করতে গেলে বাণিজ্য হবে না। এটা নিয়ে কথা বলতে গেলে ফেসবুকে বা ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়বে না। এটা নিয়ে কথা বলতে গেলে আপনি জনপ্রিয় হবেন না। এটা নিয়ে কথা বলতে গেলে আপনি নিগৃহীত হবেন। এটা নিয়ে কথা বলতে গেলে আপনি গুমের শিকার হবেন। এটা নিয়ে কথা বলতে গেলে আপনার পেনশন ক্যান্সেল হয়ে যাবে। এটা নিয়ে কথা বলতে গেলে আপনি শারীরিক নির্যাতনের মুখোমুখি হবেন। এখন আমি তো স্বস্বীকৃত বাংলাদেশি দালাল, স্বস্বীকৃত বাংলাদেশি দালাল হিসাবে আমার উপরে যত প্রকার হুমকি আসুক আমি মেনে নিয়েছি। শারীরিক, মানসিক, অর্থনৈতিক যা কিছু আসুক, এই বিষয়টা নিয়ে আমার কথা বলতে হবে। আমার এই কথা, এই বিষয়টা নিয়ে কথা বলার পরের থেকে আমি দেখেছি আমার উপরে থ্রেটের মাত্রা বেড়েছে, আমার উপরে গালিগালাজের সংখ্যা বেড়েছে। সেনা প্রধান থেকে শুরু করে আইএসপিআর, ডিজিএফআই, এনএসআই, তাদের কামলারা 5 টাকা 10 টাকা ফি পায়া আমার গালির সংখ্যা বাড়ায়া দিছে। বাট গেস হোয়াট,
আই টেক এভরিথিং অ্যাজ এ কমপ্লিমেন্ট। আমার জন্য এটা আশীর্বাদ। দর্শকবৃন্দ, আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে গুপ্তচর বৃত্তি প্রতিরোধ আইন। বাংলাদেশে অ্যান্টি এসপিওনাজ ল বলতে কোনো কিছু নাই। বাংলাদেশের সংবিধানে এটা নিয়ে কোনো প্রকার আলাপ আলোচনাও করা হয় না। তাইলে আমি যদি এক কথায় বলি, এই আইনটা না করে ইনডিরেক্টলি আমরা প্রশ্রয় দিয়েছি যে রয়ের ব্যুরো চিফ বাংলাদেশ ইন্ডিয়ান হাই কমিশনে থাকবে, রয়ের কোন একজন অফিসিয়াল ক্যান্টনমেন্টে গিয়ে ওয়াকারুজ্জামানের সাথে বসে মিটিং করবে, অসুবিধা কি? আমির খসরু মাহমুদের মতো নেতারা, সালাউদ্দিনের মতো নেতারা রয়ের বেতন নিয়ে বাংলাদেশে চাকরি করবে, অসুবিধা কি? কারণ তাদের বিচার করার জন্য তো কোনো আইন বাংলাদেশে নাই। এটাকে রীতিমতো অ্যালাউ করা হয়েছে। ইউ ক্যান ওয়ার্ক as the operative of research and analysis wing. বিষয়টা অত্যন্ত ক্রিটিক্যাল। এটা নিয়ে কথা বলার জন্য আজকে বিশেষ একজন অতিথিকে আমি ইনভাইট করেছি, সাথে আমার শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুনকেও ইনভাইট করেছে। কিন্তু আমাদের যে বিশেষ অতিথি, ওনার সম্পর্কে আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন। গত 17 বছরের ভিতরে একের পর এক উনি নিগৃহীত হয়েছেন, শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন, পেশাগতভাবে নিগৃহীত হয়েছেন, কিন্তু দেশের জন্য এখনো কথা বলে যাচ্ছেন। আমি ওনাকে বাংলাদেশের দালাল বলবো না, উনি হয়তো বাংলাদেশের একজন যোদ্ধা, উনি টিকে আছেন এখনো। আসুন আমরা ওনার সাথে আপনাদেরকে পরিচয় করায় দেই। কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ এত কিছু বলার জন্য। আমি আসলে এতটা যোগ্য না, ধন্যবাদ। ওকে, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার ব্যস্ততার মধ্যে আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জ্যাকব ভাই এবং কর্নেল হাসিনুর রহমান ভাই, দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং আমাদের শ্রোতা দর্শক মন্ডলীকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের আলোচনা শোনার জন্য। কর্নেল হাসিন, আমি আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আমি জানি আপনি বিভিন্ন আলাপ আলোচনায় আপনাকে যেভাবে শারীরিক, মানসিক, পেশাগত, অর্থনৈতিকভাবে যেভাবে নিগৃহীত করা হয়েছে, এটা নিয়ে আপনি অনেক আলাপ আলোচনা আপনি করেছেন বিভিন্ন জায়গায়। আমি শুনেছি, আমার চোখ দিয়ে পানি ঝরেছে, আমি কষ্ট পেয়েছি। মনে হয়েছে যে বাংলাদেশে কি আরেকটা মুক্তিযুদ্ধ আমাদের দরকার কিনা। এ ধরনের আপনার মতো একজন দেশপ্রেমিক অফিসারকে যদি এর মধ্যে দিয়ে যেতে হয়, তাহলে সাধারণ একজন মানুষের কপালে কি ঘটবে, এটা বলার আর অবকাশ রাখে না। এখন আমি ওইদিকে স্মৃতিচারণ না করে একটা জায়গা থেকে শুরু করতে চাচ্ছি। বাংলাদেশে যদি চুরি হয়, চুরির একটা আইন আছে, চুরি প্রতিরোধে। ডাকাতি হইলে ডাকাতি প্রতিরোধে একটা আইন আছে। যে কোনো অন্যায় কর্মকাণ্ডের ব্যাপারে একটা আইন আছে, দুর্নীতির উপরে আইন আছে। কিন্তু বাংলাদেশে অন্য কোন দেশ যদি এসে রাষ্ট্র বিরোধী, দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।